এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো নেই, সবাই খুব অসুস্থ, জ্বর ঠান্ডায় ভুগছি। তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হয়। আল্লাহ যখনই যে অবস্থায় রাখে তখনই কিন্তু শুকরিয়া আদায় করতে হয়। তো আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে, আমার পরিবারকে যখনই যে অবস্থায় রাখে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। তো সবার সুস্থতা কামনায় কিন্তু আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি কিন্তু ছাদে থেকে শুরু করলাম। তো ছাদে আসার পর দেখলাম একটা ফাইটার উড়ে যাচ্ছে। তো ফাইটারের যে কি একটা ভয়ঙ্কর আওয়াজ, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। মোবাইলে কিন্তু তেমন আওয়াজ বোঝা যায় না, কিন্তু ফাইটারগুলো যখন উড়াল দেয় বা এসে নামে, তখন কিন্তু বাসায় থাকার মতো কোনো অবস্থা থাকে না। কি যে পরিমাণ আওয়াজ, মনে হয় কান ঝাঁঝরা করে ফেলে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তা পানি খেয়ে ছাদে চলে গিয়েছিলাম তুষুক নিয়ে। আমি কিন্তু মাঝে মধ্যে আমার বাসার যে তুষুকগুলো আছে এভাবে ছাদে রোদ লাগাই। সারাদিন রোদ লাগানোর পরে দেখা যায় তুষুকটা একটু ফুলে উঠে, ঘুমাতে কিন্তু আরাম লাগে, মানে তুষুকটা একটু সফট হয়। তো মাঝে মধ্যে এগুলা করি। আর আজকে কিন্তু একটা বিশেষ কারণে তুষুকটা রোদে লাগালাম। আমি কিন্তু বলেছিলাম যে আমার হাজবেন্ড দেশে আসবে, তো ওর কিন্তু দেশে আসার সময় হয়ে গেছে। তো ভাবলাম যে তুষুকটা একটু রোদে দিয়ে দিই। আর তুষুক রোদে দিয়ে কিন্তু বাসায় চলে আসলাম। আর মুরগিওয়ালা বাইকে কিন্তু ফোন দিয়ে মুরগির অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো উনি মুরগি রেডি করেছে। আমি কিন্তু বাচ্চাকে স্কুলে দিয়ে আসার সময় মুরগিগুলো নিয়ে এসেছি বাসায়। তো প্রথমে কিন্তু মুরগিগুলোকে একটা ধোয়া দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিব। কারণ মুরগির গায়ে কিন্তু অনেক সময় পশম বা একটু রক্ত লেগে থাকে। আমি যেটা সব সময় করি, একটা ধোয়া দিয়ে কিন্তু মুরগিগুলোকে ফ্রিজে রেখে দিই। তো এখানে অনেকগুলো মুরগি এনেছি, পোলট্রি মুরগি একটু বেশি, আর সাথে কিন্তু পাকিস্তানি মুরগিও আছে। পোলট্রি মুরগিটা একটু বেশি এনেছি কারণ পোলট্রি মুরগিটা কিন্তু সব সময় কাজে লাগে, কারণ বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে কিন্তু মুরগিটা থাকাটা মাস্ট। মুরগিটা যদি ফ্রিজে থাকে, আমার কাছে মনে হয় টিফিনটা বানিয়ে দিতে সুবিধা হয়। বা মুরগিটা বাসায় থাকলে দেখবেন যে বিকালে যদি কোনো নাস্তা বানাতে ইচ্ছে করে, চটজলদি কিন্তু ফ্রিজ থেকে খুলে নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। আর বাচ্চারা দেখবেন যে মুরগি জাতীয় খাবারটাই বেশি পছন্দ করে। তো সেই জন্য আগে থেকে এই প্ল্যানিং করে রাখা আর কি। আর আমি কিন্তু মুরগির বাজারটা করেছি, আর মাছের বাজার কোনো করিনি, কারণ মাছ কেনাটা আমার কাছে কঠিন মনে হয়। সেটা না হয় আমার হাজব্যান্ডের জন্যই রেখে দিলাম। সে প্রচুর পরিমাণে মাছ কিনতে পারে আর খাওয়াতেও পারে, সেটার দায়িত্বটা আর আমি নিলাম না। তো ভাবলাম যে আমি দায়িত্ব নিয়ে মুরগির বাজারটা করে ফেলি। তো এইখানে কিন্তু আমি মুরগির যে পিসগুলো আছে সেগুলোকে এক পিস এক পিস করে ছোট ছোট পলিথিন করে রেখে দিলাম। মানে বুকের পিসগুলোকে একটাতে, আর লেগ পিসগুলো একটাতে। কারণ আমার কাছে এভাবে রেখে দিলেই সবচেয়ে সুবিধা মনে হয়। আমার যখন যেটা দরকার আমি কিন্তু তখনই ফ্রিজ থেকে নিয়ে রান্না করতে পারবো। আর এই যে লেগ পিসগুলো কিন্তু এক একটা একটা পলিথিনে রেখে, বড় একটা পলিথিনে রেখে দিলাম। তাহলে কিন্তু খুঁজে পেতে সবচেয়ে সুবিধা হয়। আর সাথে কিন্তু গরুর মাংস এনেছি। তো আমার হাজবেন্ড যেহেতু দেশে আসবে, এই যে পাকিস্তানি মুরগিটা সেটা রান্না করব আর গরুর মাংসটা রান্না করব। তো আপাতত ফ্রিজে রেখে দিই, যখন রান্না করি তখন তো শেয়ার করব। আর এখন কিন্তু সবগুলো ফ্রিজে রেখে দিতে আসছি। আর আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করেছিলাম। আমার যে কি ভালো লাগছিল ফ্রিজগুলোতে খাবারগুলো রাখতে, মানে এত ফ্রেশ লাগছিল ফ্রিজটা। দেখবেন যে পরিষ্কার জিনিস ব্যবহার করার মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে, আর কি যে মজা লাগে। আর আমি কিন্তু আমার হাজব্যান্ড আসার উপলক্ষে বাসা একদম পুরোপুরি পরিষ্কার করে ফেলেছি, যেটা আমি বরাবরই করি। সবসময় তো বাসা পরিষ্কার করি, তারপরে কিন্তু এটা একটু স্পেশাল। হাজব্যান্ড আসার আগে সবসময় বাসাটাকে একটু নতুন রূপ দেওয়ার চেষ্টা করি, চকচকে করার চেষ্টা করি। এটা আমি বরাবরই করি। আর এই যে এখন কিন্তু চলে আসলাম ওনার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আসার পর পরই যেগুলো ফ্রেশ ফ্রেশ লাগে সেগুলোকে একটু রেডি করে নিয়েছি। তো বাথরুমের দেখলাম যে টুথপেস্টের অবস্থা খারাপ, প্রায় শেষ পর্যায়ে। তো এখানে আমি একটা টুথপেস্ট রেখে দিব। আর সাবান আছে অবশ্য, সব সময় ডেটল সাবানটাই ব্যবহার করে। বাথরুমে যে সাবানটা আছে সেটা একটু ছোট হয়ে গেল, তো ভাবলাম যে একটা নতুন সাবানই রেখে দিই। আর রেখে দিচ্ছি ওডোনিল। বাথরুমের দুর্গন্ধটা কিন্তু একদমই পছন্দ করে না যারা দেখবেন যে বিদেশে থাকে, সব সময় কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকে।
তো আসার পরে যদি আমার যেহেতু বাচ্চারা ছোট আছে ওরা কিন্তু মাঝে মধ্যে বাথরুমে গেলে ফ্লাশ করে না, একটা দুর্গন্ধ চলে আসে, মানে মাঝে মধ্যে আর কি, সেটা কিন্তু খুবই একটা বাজে লাগে। তো আমি সব সময় ওডোনিলটা ব্যবহার করার চেষ্টা করি। তো এখানে দেখলাম 6টার সাথে একটা ফ্রি আছে, পুরা কম্বোটাই কিন্তু নিয়ে আসলাম। তো দুইটা বাথরুমে দুইটা রেখে দিচ্ছি। এই ওডোনিলটা ব্যবহার করলে আসলে বাথরুমের দুর্গন্ধটা একদমই লাগে না। এই পর্যায়ে কিন্তু আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তারপরে কিন্তু বিছানার পাশে একটা টিস্যুর প্যাকেট রেখে দিলাম, যেটা আমার হাজবেন্ডের সবসময়ই লাগে। ও যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক সময় দেখা যায় তোলাটা কিন্তু বিছানার পাশেই থাকে, বাচ্চারা এসে এদিক সেদিক করে ফেলে। আর তোলাটা যদি না পাই তাহলে কিন্তু মাঝে মধ্যে রাগ করে যে আমার তৈলাটাতে কেন ধরো তোমরা, কারণ আমি তো নামাজ পড়ি, আমাকে সব সময় হাত মুখ মুছতে হয়। তো টিস্যুটা রেখে দিলাম এখানে, যাতে হাত মুখ ধোয়ার পর সেটা ব্যবহার করতে পারে। তারপর ওনার যে প্রয়োজনীয় কসমেটিক্সগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি। এগুলো কিন্তু প্রতিদিনের অজু করার পরই ব্যবহার করে। তো বিয়ের পর থেকেই দেখছি যে ওলে ক্রিমটা ব্যবহার করে, সেইটাই কিন্তু এখন পর্যন্ত চলছে। আর আমি কিন্তু 2 দিন আগে যত কাপড় তুলে রেখে দিয়েছিলাম সেগুলো ধুয়ে দিয়েছিলাম, তারপরে আয়রন করতে দিয়ে দিয়েছিলাম দোকানে, সেগুলো কিন্তু চলে এসেছে বাসায়। তো সেগুলোকে এখন আলমারির মধ্যে সুন্দর করে হ্যাং করে রেখে দিব, মানে হাতের কাছে যাতে সব কিছু এসে পেয়ে যায়, মানে মূল্যায়নটা যাতে বুঝতে পারে যে তুমি এত দূরে থেকেও আমাদের কাছে কতটা মূল্যবান, যে তুমি আসার আগে আমরা তোমার জন্য সব কিছু রেডি করে রেখেছি। তুমি হাজার হাজার কিলোমিটার দূরে থাকো না কেন, তুমি কিন্তু সব সময় আমাদের মনেই বসবাস করো। আর আমার বাচ্চারা এত বেশি খুশি এই কয়দিন, মনে হচ্ছে ওদের অপেক্ষার পালা শেষই হচ্ছে না। আমার বড় ছেলে প্রতিদিন স্কুলে যায়, ও যেহেতু ডে শিফটে ক্লাস করে, 12টায় যায়, আবার 5টা 5:30টায় ছুটি দেয়। তো ছুটির পর প্রতিদিন আমাকে একটা কথাই বলে, আম্মু অফিসিয়ালি আরেকটা দিন শেষ করেছি, আব্বুর আসাটার দিনটা মনে হয় যে শেষই হচ্ছে না। ছোট মানুষ ওরা কিন্তু এত বেশি খুশি আর এক্সাইটেড। 1 মাস আগে কিন্তু ওরা আব্বু বিদেশ গেছে, তার মধ্যেই কিন্তু পাগল হয়ে আছে যে আব্বু আসবে, আব্বুকে কখন দেখবে, কখন ওরা এয়ারপোর্টে যাবে। তো ওদের এই আনন্দটা কিন্তু, মানে আমি এই জিনিসটা আগে করতাম, কিন্তু এখন আমি যে জিনিসটা করতাম ওরা এটা করে, ভালো লাগে যে আমার মতো ওরা ওদের আব্বুকে মিস করে। ওরা যে কি পরিমাণ পাগলামি করে ওদের আব্বুর জন্য, সব সময় ফোন দিলে 15 দিন পর যাওয়ার পরে শুরু করে দেয়, আব্বু তুমি টিকিট কেটেছো, তুমি কখন আসবে, সেগুলো বলেই কিন্তু মাথা গরম করে ফেলে। তো ওর আব্বু বলে যে বাবা, অন্যদের বাবা তো গিয়ে 6 মাস, 1 বছর, 2 বছর থাকে, তোমরা আমাকে যাওয়ার 15 দিন পরে এরকম পাগল করে ফেলো কেন? তোমাদের এই আবদার কিন্তু আমি মানা করতে পারি না, যত কষ্টই হোক না কেন বাচ্চাদের আবদারে কিন্তু আসতেই হয়। আর বিদেশে যাওয়া আসাটা কিন্তু এতটাও সহজ ব্যাপার না, কিন্তু ওদের মুখের দিকে তাকিয়ে কিন্তু সেই, মানে চেষ্টাটা চালিয়ে যায়। তো 1 মাস আগে গেছে, আবার কিন্তু দেশে চলে আসতেছে, 15 দিনের জন্য এসে রোজার ঈদ করে গিয়েছিল, আবার কিন্তু সেই 1 মাসের জন্য চলে এসেছে ওদের সাথে কুরবানির ঈদ করবে বলে। তো সবসময় যে কথাটাই বলে যে টাকা পয়সা অনেক রুজি করেছি বা করব, কিন্তু ওরা যে ছোটবেলা আমাকে মিস করে, ওদেরকে আনন্দ সময়টা দিতে পারলে আমার জীবনে সফলতা আসবে, এটাই আর কি। আর আমি কিন্তু এখানে দুপুরে রান্না বান্না করে ফেলেছি। তো আসবে উপলক্ষে আমি এখানে রুই মাছ বোনা করলাম, আর গরুর মাংস বোনা করেছি। আর এই যে বললাম মুরগি বোনা করব, মুরগিটাও কিন্তু বোনা করেছি। আর ডালটা কিন্তু এত পছন্দ করে, তো আম দিয়ে ডাল রান্না করেছি। তো টেবিলে কিন্তু সব খাবার রেখে দিচ্ছি। এখন আমি যেহেতু ভিডিওটা আপলোড করছি এই অবস্থায় কিন্তু আমার হাজবেন্ড বিমানের মধ্যে ছিল। তো টিকিটটা পেতে একটু কষ্ট হয়েছে, দেখবেন যে ঈদ আসলে কিন্তু সবাই দেশে আসার চেষ্টা করে। তো ওইভাবে ডাইরেক্ট বিমানের টিকিট পাচ্ছিল না, সেই জন্য কিন্তু দুবাই হয়ে আসতে হচ্ছে। তো এখন মনে হয় বিমানের মধ্যে আছে, বাংলাদেশের উদ্দেশ্যে দুবাই থেকে রওনা দিয়েছে, প্রায় 12 ঘন্টার জার্নি করে আসতেছে। আর আমি কিন্তু সুন্দর করে ঘর দুয়ার পরিপাটি করে রেখেছি।
বাসায় কেউ আসার আগে আমার কাছে যেটা করতে হবে, বাসাটা কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে। বাসাটা গুছানো থাকলে একটা আলাদা শান্তি লাগে। আর দুপুরে রান্না-বান্না করে তো দেখলেন টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এই খাবারগুলো কিন্তু আমরা একটু, একটু করে খাবো। আর এইগুলো টেবিলেই থেকে যাবে। আমার হাসব্যান্ড আসতে, আসতে প্রায় সন্ধ্যায় ল্যান্ড করবে। তো আসতে মাল নিয়ে বের হতে কিন্তু ১-১.৫ ঘন্টা সময় লেগে যায়। তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে ওর কখন দেখা হয়েছে আর আমার বাচ্চারা কি পরিমাণে খুশি হয়েছে। তো এখানেই কিন্তু আজকের ব্লগটি আমি শেষ করে দিব। আবার কিন্তু চলে আসব নতুন একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে কিন্তু আজকের জন্য আমার ভিডিওটি এখানেই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।